বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি দেখা যাচ্ছে অনলাইন tvhet.com অথবা facebook.com/online tvhet। আমাদের বিষয়ের নাম লো টেম্পারেচার রেফ্রিজারেশন। বিষয় কোড 6 72 64, ষষ্ঠ সেমিস্টার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, অধ্যায় দ্বিতীয়, বিষয় নিম্ন তাপমাত্রা সৃষ্টি সম্পর্কে ধারণা এর দ্বিতীয় অংশ। আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে আছি আমি মোহাম্মদ জাহিদুল হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর RSC, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায়ের নিম্ন তাপমাত্রা সৃষ্টি সম্পর্কে ধারণার দ্বিতীয় অংশ নিয়ে যে বিষয়গুলো আলোচিত হবে সেগুলো হলো নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে ক্যাসকেড সিস্টেম, নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে টু স্টেজ ক্যাসকেড সিস্টেম, টু স্টেজ ক্যাসকেড সিস্টেম, থ্রি স্টেজ ক্যাসকেড সিস্টেমের ফ্লো ডায়াগ্রাম ও পিএইচ ডায়াগ্রাম, ক্যাসকেড সিস্টেম ব্যবহারের সুবিধাসমূহ। আলোচ্য বিষয়গুলো শেষ হলে যা জানবো, নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে ক্যাসকেড সিস্টেম সম্পর্কে, নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে টু স্টেজ ক্যাসকেড সিস্টেম সম্পর্কে, টু স্টেজ ক্যাসকেড সিস্টেম সম্পর্কে, থ্রি স্টেজ ক্যাসকেড সিস্টেমের ফ্লো ডায়াগ্রাম ও পিএইচ ডায়াগ্রাম সম্পর্কে, ক্যাসকেড সিস্টেমের ব্যবহারের সুবিধা সম্পর্কে। তো শুরুতেই নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে ক্যাসকেড সিস্টেম এর একটি চিত্র দেখানো হয়েছে। তো আসলে আমরা একটু শুরুতেই যদি এই বিষয়ে একটু আলোচনা করি যে ক্যাসকেড সিস্টেমটা কি। অর্থাৎ ক্যাসকেড সিস্টেম হলো দুইটি ফ্লো ডায়াগ্রাম থাকবে, অর্থাৎ ভেপার কম্প্রেশন সাইকেল বা এরও বেশি হতে পারে। এখানে একটি কম্প্রেসরের ইভাপোরেটর, একটি সাইকেলের ইভাপোরেটর আর একটি সাইকেলের কন্ডেন্সার, এই দুটি একত্রে এক জায়গায় আবদ্ধ থাকবে। অর্থাৎ একটি সাইকেলের ইভাপোরেটরের দ্বারা আরেকটি সাইকেলের কন্ডেন্সারকে ঠান্ডা করা হবে। অর্থাৎ এখানে একটা তাপ বিনিময় ঘটবে। এখানে এটাকেই আমরা বলবো ক্যাসকেড সিস্টেম। অর্থাৎ 1877 সালে পিকটেট অক্সিজেনকে তরল করার জন্য ক্যাসকেড সিস্টেমের উদ্ভাবন করেন। -40°C তাপমাত্রার নিচে সিঙ্গেল স্টেজ কম্প্রেশন পদ্ধতি ব্যবহার লাভজনক নয়। হিমাঙ্কের জন্য মাল্টি স্টেজ ব্যবহার করেও এখানে খুব বেশি সুবিধা বা নিম্ন তাপমাত্রা আনয়ন করা সম্ভব নয়। এর মধ্যে যেমন আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার হিমাঙ্ক -77.8°C। তো বায়ুমণ্ডলীয় চাপে সিঙ্গেল বা মাল্টি স্টেজ ব্যবহার করে এখানে এর নিচে অর্থাৎ -77.8°C এর নিচে হিমায়ন সম্ভব নয়। এর চেয়ে নিচু তাপমাত্রার হিমায়নের জন্য আরো নিচু হিমাঙ্কের হিমায়ক ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলোর মধ্যে আছে যেমন R12 এর হিমায়কের হিমাঙ্ক হলো -157.8°C, R12 -160°C। অর্থাৎ এই ধরনের আরো অনেক হিমায়ক এখানে ব্যবহৃত হতে পারে। তো আমরা এখানে যে চিত্রটি দেখিয়েছি, এখানে উপরের যে সাইকেল অর্থাৎ 5, 6, 7, 8 এই চিহ্নিত যে ভেপার কম্প্রেশন সাইকেলটি, এটার যে কাজ আমরা জানি, ভেপার কম্প্রেশন সাইকেলের যে কাজ সেই কাজই হবে এখানে। অর্থাৎ এখানে এক ধরনের হিমায়ক ব্যবহৃত হবে এই সাইকেলে। তো এখানে যে কাজ হবে অর্থাৎ কম্প্রেসরের যা কাজ, নিম্ন তাপমাত্রার বাষ্পীয় রেফ্রিজারেন্টকে সে গ্রহণ করবে এবং উচ্চ চাপ এবং তাপে কন্ডেন্সারে প্রেরণ করবে। কন্ডেন্সারের কাজ হলো হিট রিজেক্ট করা, অর্থাৎ
বায়ুমণ্ডলে বাতাস ছেড়ে দেবে এবং প্রথমে বাষ্পীয় রেফ্রিজারেন্ট থেকে শেষ প্রান্তে তরলে পরিণত হবে এবং এখান দিয়ে এক্সপানশন বাল্ব হয়ে ইভাপোরেটর, অর্থাৎ এক্সপানশন হয়ে যখন ইভাপোরেটর প্রবেশ করবে তখন তার প্রেসার কমে যাবে এবং আয়তন বৃদ্ধি পাবে। ফলে সে আরো ইভাপোরেটর যখন আসবে, ইভাপোরেটর আসার ফলে তার আহ, সে সুপ্ত তাপ গ্রহণ করে আবারও বাষ্পীয় অবস্থায় পরিণত হবে এবং এখান থেকে কম্প্রেসরের অভ্যন্তরে প্রবেশ করবে। তো এখানে ইভাপোরেটরের এই এই প্রথম সাইকেলের, অর্থাৎ উপরের ৫, ৬, ৭, ৮ চিহ্নিত যে ভেপার কম্প্রেশন সাইকেলটি আছে, এখানে এই ইভাপোরেটর এখানে যে ঠান্ডা হবে, তো দ্বিতীয় সাইকেল অর্থাৎ নিচের যে সাইকেল ১, ২, ৩, ৪ চিহ্নিত যে সাইকেলটি দেখানো হয়েছে, তো এই সাইকেলের ঠিক একই কাজ প্রথম সাইকেলের মতোই, ভেপার কম্প্রেশন সাইকেলের মতোই কাজটা হবে। এখানে ১, ২, ৩, ৪ এই সাইকেলের আমরা যদি কাজ শুরুতে বলি, কম্প্রেসরের কাজ দিয়ে শুরু করি, তাহলে কম্প্রেসর ইভাপোরেটর হতে আগত বাষ্পীয় রেফ্রিজারেন্টকে উচ্চ চাপে এবং তাপে প্রেসারে কোথায় প্রেরণ করবে? আমরা জানি যে কন্ডেন্সারে প্রেরণ করবে। এই কন্ডেন্সার যখন প্রথম উপরের সাইকেলের অর্থাৎ প্রথম সাইকেলের সংস্পর্শে আসবে, অর্থাৎ এখানে ইভাপোরেটরের সংস্পর্শে আসবে, তখন এই কন্ডেন্সারের অভ্যন্তরের তাপ সহজেই বিনিময় ঘটবে এবং একটি হিমায়কের সঙ্গে আরেকটি হিমায়কের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু সাইকেলের একটা সমন্বয় থাকবে। অর্থাৎ এখানে প্রথম সাইকেল দ্বিতীয় সাইকেলকে সহযোগী হিসেবে কাজ করবে, অর্থাৎ প্রথম সাইকেলের ইভাপোরেটর দ্বিতীয় সাইকেলের কন্ডেন্সারকে ঠান্ডা করতে সাহায্য করবে। ফলে কি হবে? দ্রুত গতিতে দ্রুত তার তাপ বর্জিত হবে এবং তরলে পরিণত হবে। তাহলে এই সাইকেলের বেসিক যে কাজ বা সেটা খুব সহজ হবে। কন্ডেন্সার হতে তরল রেফ্রিজারেন্ট এক্সপানশন হয়ে ইভাপোরেটরের অভ্যন্তরে প্রবেশ করবে। অর্থাৎ এখানে তাপমাত্রা প্রথম সাইকেলের উপরের সাইকেলের ইভাপোরেটরের যে তাপমাত্রা থাকবে তার চেয়ে এখানে অনেক বেশি নিম্ন তাপমাত্রা চলে আসবে। অর্থাৎ এখানে প্রথম সাইকেলের কন্ডেন্সার এবং দ্বিতীয় সাইকেলের ইভাপোরেটর এদের যে সমন্বয়, এদেরকে এখানে আমরা বলতে পারি যে এটা হিট এক্সচেঞ্জ করবে, হিট এক্সচেঞ্জার হিসেবে বলতে পারি। অর্থাৎ এখানে ক্যাসকেড কন্ডেন্সার হিসেবে এরা কাজ করবে। অর্থাৎ আগেই বলেছি যে 1877 সালে পিকটেট অক্সিজেনকে তরল করার জন্য এই ক্যাসকেড সিস্টেমের উদ্ভাবন করেন। নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে টু স্টেজ ক্যাসকেড সিস্টেম। তো টু স্টেজ বলতে আমরা জানি দুই ধাপ পদ্ধতি, টু স্টেজ দুই ধাপ পদ্ধতিতে এখানে নিম্ন তাপমাত্রা আনয়ন করা হবে। অর্থাৎ ক্যাসকেড সিস্টেমে দুই বা ততোধিক হিমায়ন চক্র মিলিত হয়ে এক নিচু তাপমাত্রা সৃষ্টি করে। এক্ষেত্রে একটি ইভাপোরেটর অন্য একটি কন্ডেন্সারকে ঠান্ডা করে। আমরা আগের চিত্রেই বলেছি যে একটির ইভাপোরেটর আরেকটির কন্ডেন্সার, অর্থাৎ দুইটি একত্রে একই ক্যাচিং এ থাকবে, অর্থাৎ এখানে এটাকে আমরা বলবো ক্যাসকেড। তো সেখানে একটি ইভাপোরেটর আর একটি কন্ডেন্সারকে ঠান্ডা করে। নিম্ন তাপমাত্রার হিমায়ন চক্রে ব্যবহৃত কন্ডেন্সারকে ক্যাসকেড কন্ডেন্সার এবং হাই স্টেজের ইভাপোরেটর বলে। আসলে এটা তাপ বিনিময়কারী বা হিট এক্সচেঞ্জার। এই যে এখানে যে চিত্রটা দেখানো হয়েছে, এরা হিট এক্সচেঞ্জার। এখানে দুই বা ততোধিক হিমায়ক ব্যবহৃত হয়, অর্থাৎ এই একটি সাইকেলে যে হিমায়ক ব্যবহৃত হবে ঠিক দ্বিতীয় সাইকেলে একই রকম বা ভিন্ন হিমায়ক হতে পারে। তাহলে এখানে দুইটি হিমায়ন চক্র আলাদা আলাদা এবং হিমায়কের পরিমাণ বা হিমায়ক ভিন্ন ভিন্ন হতে পারে বা হওয়াটাই স্বাভাবিক। এখানে আমরা যদি কাজের কথা বলি, তাহলে কম্প্রেসরের থেকে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে এক্সপানশন, এক্সপানশন থেকে ইভাপোরেটর, অর্থাৎ এই উপরের সাইকেলের প্রথম সাইকেলের ইভাপোরেটর এবং ইভাপোরেটর থেকে আবারও কম্প্রেসর। তাহলে এখানে এই ভেপার কম্প্রেশন সাইকেলটি পূর্ণ করবে এবং দ্বিতীয় সাইকেলের ক্ষেত্রে নিচের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে দুই দুই থেকে আমরা যদি বলি দুই থেকে তিন, অর্থাৎ কম্প্রেসর ওয়ার্ক, কম্প্রেসর থেকে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে এক্সপানশন বাল্ব এবং সেখান থেকে ইভাপোরেটর এবং ইভাপোরেটর থেকে কম্প্রেসর। তাহলে এই এই প্রথম সাইকেলের যে ইভাপোরেটর দ্বিতীয় সাইকেলের কন্ডেন্সারকে ঠান্ডা করবে। এখানে এই চিত্রটি দেখলে আমরা বুঝতে পারি যে এখানে তীর চিহ্ন দিয়ে বা এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে প্রথম সাইকেলের ইভাপোরেটর
দ্বিতীয় সাইকেলের কন্ডেন্সারকে ঠান্ডা করবে এবং এখানে একটা হিট বিনিময় হবে, তাপ বিনিময় হবে এবং এটাকে একটা হিট এক্সচেঞ্জার বা ক্যাসকেড সিস্টেম বলা যায়। টু স্টেজ ক্যাসকেড সিস্টেম, এখানে টু স্টেজ ক্যাসকেড সিস্টেমের একটা চিত্র দেখানো হয়েছে এবং ঠিক ওই একই যে ভেপার কম্প্রেশন সাইকেল এবং তার সঙ্গে টিএস ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো আমরা যদি বলি তাহলে ক্যাসকেড সিস্টেম ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে ক্যাসকেড সিস্টেমটা কি বা ক্যাসকেড রেফ্রিজারেশন সাইকেলটা কি হতে পারে, সেটা আমরা এর মধ্যেই দুটি চিত্র দেখেছি। আশা করি সেখানে তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না। ক্যাসকেড সিস্টেম হলো দুই বা ততোধিক হিমায়ন চক্র মিলিত হয়ে একটি নিচু তাপমাত্রা সৃষ্টি করবে। অর্থাৎ ক্যাসকেড সিস্টেম বলতেই আমরা বুঝবো যে দুই বা ততোধিক হিমায়ন চক্র। হিমায়ন চক্র এখানে অবশ্যই দুই বা ততোধিক হতে হবে। একটি হলে সেটাকে ক্যাসকেড সিস্টেম বলার কোনো সুযোগ নেই, কারণ একটির সঙ্গে আরেকটি তাপ বিনিময়ে ঘটবে। তাহলে যেহেতু কমপক্ষে দুটি হিমায়ন চক্র লাগবে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে দুই বা ততোধিক, দুইয়ের ঊর্ধ্বে ৩-৪ হতে পারে, অন্তত পক্ষে দুইটি সিস্টেম ভেপার কম্প্রেশন সাইকেল লাগবে, হিমায়ন চক্র লাগবে। তো হিমায়ন চক্র বলতে আমরা জানি যে ভেপার কম্প্রেশন সাইকেলটাই সেই হিমায়ন চক্র। তাহলে এখানে দুইটি ধাপ, দুইটি হিমায়ন চক্র একত্রে মিলিত হবে। অর্থাৎ ক্যাসকেড সিস্টেম হতে হলে অবশ্যই দুই বা ততোধিক হিমায়ন চক্র মিলিত হয়ে একটি নিচু তাপমাত্রা সৃষ্টি করবে। এক্ষেত্রে ইভাপোরেটর একটির কন্ডেন্সারকে ঠান্ডা করবে, আর নিম্ন তাপমাত্রার হিমায়ন চক্রে ব্যবহৃত কন্ডেন্সারকে, অর্থাৎ নিম্ন তাপমাত্রার হিমায়ন চক্রের যে কন্ডেন্সার, এই কন্ডেন্সারকে বলা হইতেছে ক্যাসকেড কন্ডেন্সার এবং হাই স্টেজের ইভাপোরেটর। অর্থাৎ এখানে আমরা যদি তাকাই যে 5, 6, 7, 8 এই সাইকেলের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা সেই ভেপার কম্প্রেশন সাইকেলেরই কথাবার্তাই বলবো যে 5 থেকে 6 কম্প্রেসর ওয়ার্ক, অর্থাৎ কম্প্রেসর ইভাপোরেটর থেকে আগত উচ্চ চাপের আগত বাষ্পীয় রেফ্রিজারেন্টকে উচ্চ চাপ এবং তাপে কন্ডেন্সারে প্রেরণ করবে। আর কন্ডেন্সারের স্বাভাবিক কাজ হলো তাপ বর্জন করা, সে স্বাভাবিকভাবেই তাপ বর্জন করবে এবং এখান থেকে এই যে 7 নাম্বার পয়েন্ট হয়ে 8 নাম্বার, অর্থাৎ এক্সপানশন বাল্ব হয়ে প্রেসার ড্রপ করবে, অর্থাৎ আয়তনে বৃদ্ধি পাবে এবং এখান থেকে ইভাপোরেটরে প্রবেশ করবে। তো ইভাপোরেটরে প্রবেশ করার ফলে কি হবে, সে আবারও সূক্ষ্মতাপ গ্রহণ করবে এবং বাষ্পীয় রেফ্রিজারেন্টে পরিণত হবে। এখান থেকে আবার সেই 5 থেকে 6 অর্থাৎ কম্প্রেসরের অভ্যন্তরে প্রবেশ করবে এবং এই চক্রটি চলতে থাকবে। এখানে এই প্রথম এই সাইকেলের ক্ষেত্রে আমরা বলবো যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন বাল্ব এবং ইভাপোরেটর, এবং দ্বিতীয় সাইকেলের ক্ষেত্রে অর্থাৎ 1, 2, 3, 4 চিহ্নিতধারী যে সাইকেলটি, ঠিক একই ভেপার কম্প্রেশন সাইকেলেরই কথাবার্তা যে ইভাপোরেটর থেকে আগত বাষ্পীয় রেফ্রিজারেন্টকে কম্প্রেসর গ্রহণ করবে এবং উচ্চ চাপ এবং তাপে কন্ডেন্সারে প্রেরণ করবে, অর্থাৎ এই কন্ডেন্সারটাই হলো ক্যাসকেড কন্ডেন্সার। অর্থাৎ এই ক্যাসকেড কন্ডেন্সার হলো দ্বিতীয় ক্ষেত্রে যে কন্ডেন্সারটা ব্যবহৃত হচ্ছে, এটাকে ক্যাসকেড কন্ডেন্সার বলবো। কেননা যেহেতু দুই দুইটি হিমায়ন চক্রের এখানে একটা মিলিত স্থল, অর্থাৎ একটির ইভাপোরেটর আর একটির কন্ডেন্সার। তাহলে প্রথম সাইকেলের ক্ষেত্রে সেটা ইভাপোরেটর ঠিক আছে, দ্বিতীয় সাইকেলের ক্ষেত্রে এখানে ইভাপোরেটরের সঙ্গে এই কন্ডেন্সার যখন মিলিত হচ্ছে, এটাকে আমরা বলতেছি ক্যাসকেড কন্ডেন্সার। তো কোনো ক্ষেত্রে সেটাকে হিট এক্সচেঞ্জারও বলা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই এখান ক্যাসকেড কন্ডেন্সার হয়ে এক্সপানশন বাল্ব এবং সেখান থেকে লো প্রেসারের ইভাপোরেটর, অর্থাৎ নিম্ন তাপ নিম্ন তাপমাত্রার ইভাপোরেটর এখানে সৃষ্টি হবে। তাহলে এইভাবে এই চক্রটি পূর্ণ করবে। তো পাশেই আমরা টিএস ডায়াগ্রাম দেখিয়েছি, অর্থাৎ যদি আমরা 5, 6, 7 চিহ্নিত যে সাইকেলটি আছে, এটা যদি বলি তাহলে 5, 6, 7, 8, তাহলে 5, 6, 7, 8 এখানে 5 থেকে 6 এটা হলো কম্প্রেসরের যে কাজ। এখানে কি হবে, টেম্পারেচার বাড়বে, এই যে টেম্পারেচারের লাইন দেখানো হয়েছে 5 থেকে 6, এই টেম্পারেচারটা
দেখানো হয়েছে যে এখানে এন্ট্রপির পরিমাণ সামান্য কিছুটা বৃদ্ধি পাবে এবং টেম্পারেচার অনেক উচ্চ অবস্থায় থাকবে, অর্থাৎ অত্যন্ত উচ্চ তাপমাত্রায় থাকবে। আবার ৬ থেকে ৭ এর দিকে যখন আসবে, অর্থাৎ ৬ থেকে ৭ শুরুতে যা ছিল, শুরুতে কনডেন্সারের প্রথমেই হাই টেম্পারেচার বা আ এখানে ভেপার থাকবে। তো আস্তে, আস্তে সেটা এন্ট্রপির পরিমাণটা কমবে এবং পরবর্তীতে ৭ পর্যন্ত, অর্থাৎ যখন শেষ প্রান্তে আসবে, কনডেন্সারের শেষ প্রান্তে আসবে, তখন কি হবে? এখানে পুরোপুরি তরলে পরিণত হবে। তাপ বর্জিত হবে এখানে, তাপ বর্জিত হয়ে তরলে পরিণত হবে এবং ৭ থেকে ৮ এবং দেখা যাচ্ছে যে ৬ থেকে ৭ এই পর্যন্ত যখন আসবে এন্ট্রপির পরিমাণটা কমবে। ৬ থেকে ৭ কিছুটা তাপমাত্রাও কমে যাবে এবং শেষ পর্যন্ত তাপমাত্রার একটা স্থিতিশীলতা থাকবে। ৭ থেকে ৭ থেকে যখন ৮ এর দিকে আসবে তখন টেম্পারেচার একেবারেই ড্রপ হয়ে যাবে। অর্থাৎ অত্যন্ত আ নিম্নে চলে আসবে। হ্যাঁ, ১ম দিকে যে টেম্পারেচার থাকবে তার থেকে অনেক কমে আসবে। ৭ থেকে ৮ এখানে টেম্পারেচার কমবে এবং সামান্য পরিমাণ এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ৮ থেকে ৫, এই যে ৮ থেকে ৫, এখানে আমরা যে লাইনটা দেখিয়েছি এটা হবে ইভাপোরেটর লাইন। এখানে ইভাপোরেটর লাইন হবে। অর্থাৎ এই ৮ থেকে ৫ পর্যন্ত। তাহলে ৫ থেকে আবারও ৬, অর্থাৎ ৫ থেকে ৬ এই কম্প্রেসরের কাজ চলমান থাকবে। তো এটা হলো ১ম সাইকেল, ১ম হিমায়ন চক্রের কথাবার্তা। আর দ্বিতীয় ক্ষেত্রে হলো ১, ২, ৩, ৪, অর্থাৎ ১, ২, ৩, ৪ এইখানে সেই একই কথাবার্তা হিমায়ন চক্রের মতোই, ১ম সাইকেলের মতোই, অর্থাৎ কম্প্রেসর ওয়ার্ক ১ থেকে ২, ১ থেকে ২ হলো কম্প্রেসর ওয়ার্ক, ১ থেকে ২ এখানে কি হবে? টেম্পারেচার অত্যন্ত বৃদ্ধি পাবে, অত্যন্ত বৃদ্ধি পাবে এবং ২ থেকে ২ থেকে এই ৩ এখানে যখন আসবে এটাই হলো এখানে ক্যাসকেড কনডেন্সার। এই জায়গাটা হলো, অর্থাৎ এই ৫, ৫ থেকে ২, ৫, ৮, ৩ এই জায়গাটুকুই হলো ক্যাসকেড কনডেন্সারের কাজ। অর্থাৎ ২ থেকে আমরা ৩ এখানে এসে ২ টো লাইন মিলিত হয়ে গিয়েছে। অর্থাৎ দুটো লাইন মিলিত হওয়ার অর্থ হলো এখানে তারা একে অপরের সঙ্গে তাপ বিনিময় আ করছে বা করবে। আ এখানে এরা হিট এক্সচেঞ্জার বা ক্যাসকেড কনডেন্সার। একটার কনডেন্সার, একটার ইভাপোরেটর। অর্থাৎ নিচের যে সাইকেলটা আছে, অর্থাৎ ১, ২, ৩, ৪ এই যে সাইকেলটা আছে তার ইভাপোর কনডেন্সার হলো ক্যাসকেড কনডেন্সার আর ১ম সাইকেলের ইভাপোরেটর এর সঙ্গে আ একে অপরের তাপ বিনিময় ঘটবে। তাহলে ৫, অর্থাৎ ২, ৫, ৮, ৩ এই লাইনটুকু, অর্থাৎ এখানে যদি বলি ২ থেকে ৩, ৫ থেকে ৮, ২ থেকে ৩, ৫ থেকে ৮ এই লাইনটুকু হলো হিট এক্সচেঞ্জার। ঠিক নিচের সাইকেলের যেহেতু কথা বলতেছিলাম, তাহলে ১ থেকে ২, ২ থেকে এন্ট্রপির পরিমাণটা আবারও কমবে এবং টেম্পারেচার একটা পর্যায়ে স্থিতিশীল হয়ে ৩ পর্যন্ত আসবে। অর্থাৎ এই পর্যন্ত আসবে, এখান পর্যন্ত, অর্থাৎ এই ক্যাসকেড কনডেন্সারের অভ্যন্তর দিয়ে যখন আসবে তখন তার টেম্পারেচারটা অনেকটা স্থিতিশীল থাকবে এবং ৩ থেকে ৪ টেম্পারেচার একেবারেই কমে যাবে। একেবারেই কমে যাবে এবং এন্ট্রপির পরিমাণ সামান্য একটু বৃদ্ধি পাবে। সামান্য একটু বৃদ্ধি পাবে। তাহলে এখানে এই ৪ পর্যন্ত আসলো, অর্থাৎ এক্সপানশন ভালভ ৩ থেকে ৪ পর্যন্ত হলো এক্সপানশন ভালভের কাজ। এক্সপানশন ভালভ হয়ে যখন আ শেষ প্রান্তে ইভাপোরেটরের শুরুতে আসবে তখন ৪ নাম্বার পজিশনে আসবে, অর্থাৎ এখান থেকে ৪ থেকে ১ ইভাপোরেটর, অর্থাৎ লো প্রেসার। অর্থাৎ এখানে কি হবে? ইভাপোরেটরের সর্বনিম্ন তাপমাত্রা আমরা এখান থেকে পাবো। অর্থাৎ এখানে ২ টা সিস্টেম, ২ টা হিমায়ন চক্র বা দুটো হিমায়ন চক্র যেহেতু দেখানো হয়েছে এজন্য আমরা এখানে আ ক্যাসকেড কনডেন্সার একটি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই চক্রের সঙ্গে টিএস ডায়াগ্রামটা পুরোপুরি মিলে যাচ্ছে। তা আশা করি তোমরা সকলেই বুঝতে পারতেছো যে ক্যাসকেড রেফ্রিজারেশন সাইকেল একটা ফ্লো ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম কিভাবে দেখতে হয় বা বুঝতে হয় সেটা আমরা বুঝতে পারতেছি। এতক্ষণ আমরা 2 স্টেজ ছিল, এখন 3 স্টেজ ক্যাসকেড সিস্টেমের ফ্লো ডায়াগ্রাম এবং পিএইচ ডায়াগ্রাম দেখব। 3 স্টেজ অর্থাৎ ৩ ধাপ, ৩ টি এখানে আ পদ্ধতি হবে, অর্থাৎ ক্যাসকেড সিস্টেমের একটি কনডেন্সার, অর্থাৎ এখানে ক্যাসকেড কনডেন্সার হবে দুটো ক্যাসকেড কনডেন্সার হবে।
অর্থাৎ যেহেতু ৩ চক্র, ৩ টা হিমায়ন চক্র আলাদা, আলাদা আছে, তাহলে শেষ আ আ হিমায়ন চক্রের যে ইভাপোরেটর থাকবে সেখানে আমরা সর্বনিম্ন তাপমাত্রা পাবো এবং আ একটি ইভাপোরেটর আর একটি কনডেন্সার এইভাবে দুটো সাইকেলের সঙ্গে যখন মিলবে তখন একটি ক্যাসকেড কনডেন্সার ৩ টে সাইকেলের সঙ্গে যখন হবে অর্থাৎ তখন ২ টা ক্যাসকেড কনডেন্সার। যদি ৪ টি হয় তাহলে আমরা বলব সেখানে আ ৩ টি ক্যাসকেড কনডেন্সার। এইভাবে একাধিক আরো যতই হোক না কেন অর্থাৎ যে কয়টা হবে তার চাইতে একটি কম ক্যাসকেড কনডেন্সার হবে এবং একটি সর্বশেষ ইভাপোরেটর থাকবে। তো এখানে একাধিক পদ্ধতি যেহেতু দেখানো হয়েছে, তাহলে ক্যাসকেড সিস্টেমের এখানে বিভিন্ন রকমের আ উম আ হিমায়নের হিমায়কের বিষয় আছে। তে এখানে বিভিন্ন হিমায়কের মধ্যে বিভিন্ন আ সেট করা হয়েছে। যেমন যদি আমরা বলি যে মিথিল ক্লোরাইড, ইথিলিন এবং অক্সিজেন এরা আ এই সিস্টেমে একেকটা ফ্লো ডায়াগ্রামে ব্যবহৃত হবে। অথবা অ্যামোনিয়া, ইথিলিন, মিথেন এবং নাইট্রোজেন এরাও একেকটা সাইকেলের সঙ্গে ব্যবহৃত হবে। তো আমরা এখানে আ আ যে চক্রটি দেখিয়েছি আমরা পরের অংশে গেলেই একটু বিস্তারিত দেখতে পারবো যে 3 স্টেজ ক্যাসকেড সিস্টেমের ফ্লো ডায়াগ্রাম। তাহলে 3 স্টেজ ক্যাসকেড সিস্টেম, 3 স্টেজ ক্যাসকেড সিস্টেমে আমরা যদি এখানে হিমায়ন চক্রটা দেখি তাহলে আমরা যদি এখান থেকে আসি ৯, ১০, ১১, ১২ এই একটা সাইকেল, তারপর ৫, ৬, ৭, ৮ এই আরেকটি সাইকেল, ১, ২, ৩, ৪ এটি আরেকটি সাইকেল। অর্থাৎ ৯ থেকে ১০ আমরা যদি এখান থেকে আসি এর ভিতরে এই হিমায়ন চক্রের ভিতরে আছে অ্যামোনিয়া। অর্থাৎ এর ভিতরে অ্যামোনিয়া আহ, হিমায়ক হিসেবে কাজ করবে। তাহলে ৯ থেকে ১০ এখানে কম্প্রেসর ওয়ার্ক আগের মতোই কথাবার্তা যে ৯ থেকে ১০ কম্প্রেসর ওয়ার্ক, কম্প্রেসর উচ্চ চাপ এবং তাপে রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে প্রেরণ করবে, কন্ডেন্সারে তাপ বর্ধন করবে এবং সেখান থেকে তরলে পরিণত হয়ে এক্সপানশন বাল্ব হয়ে অর্থাৎ ১১ থেকে ১২ এক্সপানশন বাল্ব হয়ে ইভাপোরেটর প্রবেশ করবে। তাহলে এখানে ইভাপোরেটর হয়ে আবারও ৯ এবং ১০ অর্থাৎ কম্প্রেসরের অভ্যন্তরে প্রবেশ করবে। তাহলে এখানে এই ইভাপোরেটর দ্বিতীয় সাইকেলে এখানে আছে ইথিলিন কম্প্রেসর। অর্থাৎ এর ভিতরে ইথিলিন হিমায়ক হিসেবে ব্যবহৃত হবে। যদি আমরা এখানে নিম্ন তাপমাত্রা আনয়ন করতে চাই তাহলে ইথিলিন যদি ব্যবহার করি তাহলে ওই একই কাজ ৫ থেকে ৬ কম্প্রেসর ওয়ার্ক, ৬ থেকে ৭ অর্থাৎ এখানে কন্ডেন্সার এটিই হবে ক্যাসকেড কন্ডেন্সার এবং এই প্রথম সাইকেলের অর্থাৎ এই সাইকেলের এখানে ইভাপোরেটর এই সাইকেলের কন্ডেন্সারকে ঠান্ডা করবে অর্থাৎ এটি হলো ক্যাসকেড কন্ডেন্সার এবং কন্ডেন্সার হয়ে ৭ নাম্বার পয়েন্ট থেকে ৮ নাম্বার অর্থাৎ এক্সপানশন হয়ে আবার ইভাপোরেটরে যাবে। ইভাপোরেটরে যখন প্রবেশ করবে তখন ইভাপোরেটর থেকে আহ হিমায়ক বাষ্পীয় রেফ্রিজারেন্ট আবার কোথায় যাবে কম্প্রেসরে যাবে অর্থাৎ ৫ থেকে ৬ হয়ে অর্থাৎ কম্প্রেসর হয়ে আবারও এই ক্যাসকেড কন্ডেন্সার হয়ে এই সাইকেলটি পূর্ণ করবে এবং সর্বশেষ যেহেতু ৩টি পদ্ধতি বলা হয়েছে 3 স্টেজ ক্যাসকেড সিস্টেম, তাহলে 3 স্টেজ ক্যাসকেড সিস্টেমের ভিতরে সর্বশেষ অর্থাৎ ১, ২, ৩, ৪ এই হিমায়ন চক্রের ভিতরে মিথেন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রথমে ছিল অ্যামোনিয়া, তারপরে ইথিলিন, তারপরে মিথেন। অর্থাৎ প্রতিটি চক্রে আলাদা আলাদা ৩ রকমের হিমায়ক ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে সেই একই কথাবার্তা যে ১ থেকে ২ কম্প্রেসর ওয়ার্ক এবং এই কম্প্রেসর থেকে কন্ডেন্সারে যখন প্রেরিত হবে তখন কি হবে এখানে এই ইভাপোরেটর এবং এই কন্ডেন্সার একত্রিত হয়ে এরা ক্যাসকেড মানে তাপ বিনিময় করবে এবং এটা এই সাইকেলের ক্যাসকেড কন্ডেন্সার হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এই ক্যাসকেড কন্ডেন্সার হয়ে এক্সপানশন হয়ে ইভাপোরেটর এবং ইভাপোরেটর থেকে আবার কম্প্রেসর। তাহলে সর্বশেষ লো টেম্পারেচার আমরা পাবো কোথায়? এই এই সাইকেলটায় অর্থাৎ ১, ২, ৩, ৪ এই সাইকেলের অভ্যন্তরে আমরা সর্বনিম্ন তাপমাত্রা পাবো। তাহলে প্রথম আহ সাইকেলে যে টেম্পারেচার হবে এখানে হাই টেম্পারেচার ক্যাসকেড সিস্টেম হবে। তারপরে দ্বিতীয় যে অবস্থাটা হবে এখানে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ মধ্যপন্থা বা আহ, মধ্যবর্তী টেম্পারেচার অর্থাৎ আহ, অতি নিম্নও না উচ্চও না অর্থাৎ ইন্টারমিডিয়েট মাঝামাঝি।
মাঝামাঝি একটা টেম্পারেচার থাকবে। এবং সর্বশেষ সর্বশেষ ১, ২, ৩, ৪ এই সাইকেলের ভিতরে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাবো। তাহলে এটি হলো তার ফ্লো ডায়াগ্রাম। তো এখানে পিএইচ এবং টিএস দুটো ডায়াগ্রামই দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যদি প্রথমে পিএইচ ডায়াগ্রামটা দেখি, অর্থাৎ প্রথম সাইকেলের যে কথাটা বলছিলাম, অর্থাৎ ৯ থেকে ১০, ১১, ১২। ৯ থেকে ১০ হলো কম্প্রেসর ওয়ার্ক। ৯ থেকে ১০ এখানে তাপমাত্রাও বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে এবং এনথালপির পরিমাণও বৃদ্ধি পাবে। চাপ এবং এনথালপি দুটোর পরিমাণই বৃদ্ধি পাবে। এবং ১০ থেকে ১১ এটি হলো কন্ডেন্সার। ১০ থেকে ১১ এটি হলো কন্ডেন্সার এবং সেখানে আস্তে আস্তে এনথালপির পরিমাণ কমে যাবে, কিন্তু প্রেসার স্থিতিশীল থাকবে। এবং ১১ থেকে ১২ এখানে প্রেসার ড্রপ করবে, অর্থাৎ প্রেসার কমে যাবে, প্রেসার কমে আসবে। এবং ১২ থেকে ৯ এবং প্রেসার কমে যাবে, এনথালপির পরিমাণ স্থির থাকবে। ১২ থেকে ৯ এখানে কি হবে, প্রেসারের পরিমাণটা স্থির থাকবে, কিন্তু এনথালপির পরিমাণটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে এই ইভাপোরেটর প্রথম এই সাইকেলের যদি কথা বলি, তাহলে ইভাপোরেটর ঠান্ডা হবে এবং ৯ এ এসে আবারও কম্প্রেসর হয়ে এই কন্ডেন্সার হয়ে এইভাবে সাইকেলটি পূর্ণ করবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় সাইকেল অর্থাৎ বি সাইকেল যদি বলি, তাহলে ৫ থেকে ৬ এটা দ্বিতীয় সাইকেলের কম্প্রেসরের ওয়ার্ক। এখানে ৫ থেকে ৬ কম্প্রেসর কাজ করবে। ৬ থেকে ৭ এই কন্ডেন্সার, এটি কন্ডেন্সারের কাজ। অর্থাৎ ৬ থেকে ৭ এখানে প্রেসার স্থিতিশীল থাকবে, স্থির থাকবে এবং এনথালপির পরিমাণটা কমে যাবে। এবং ৬ থেকে ৭ এই কন্ডেন্সার কি হবে, ক্যাসকেড কন্ডেন্সার হিসেবে পরিচিত। যে এই প্রথম সাইকেলের ইভাপোরেটরের সংস্পর্শে আসবে এবং এরা তাপ বিনিময় করবে। এখানে এই ক্যাসকেড কন্ডেন্সার হয়ে ৭ থেকে ৮ অর্থাৎ প্রেসার আরো ড্রপ করবে এবং ৭ থেকে ৮ এক্সপানশন হয়ে ৮ নাম্বার পয়েন্টে আসবে এবং এনথালপির পরিমাণ স্থির থাকবে। ৮ থেকে ৫, ৮ থেকে ৫ এখানে যখন আসবে তখন আবার কি হবে, এখানে এই দ্বিতীয় সাইকেলের ইন্টারমিডিয়েট টেম্পারেচার, অর্থাৎ একটু ঠান্ডা, মোটামুটি ঠান্ডা থাকবে, মানে মধ্যবর্তী একটি ঠান্ডা এখানে বিরাজমান হবে ৮ থেকে ৫ ইভাপোরেটর। এবং এনথালপির পরিমাণ আবারও বৃদ্ধি পাবে এবং ৫ থেকে ৬ এখান থেকে আবার কম্প্রেসরের কাজ চলবে, অর্থাৎ উচ্চ চাপ এবং তাপে রেফ্রিজারেন্টকে পাঠাবে, যার ফলে প্রেসার এবং এনথালপি দুটোই বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ এ সেকশনের কথা যদি বলি, অর্থাৎ সর্বশেষ ১, ২, ৩, ৪ এই চিহ্নিত যে সাইকেলটি দেখানো হয়েছে, তাহলে এখানে ১ থেকে ২ কম্প্রেসর ওয়ার্ক, ২ থেকে ৩ কন্ডেন্সার, ৩ থেকে ৪ এক্সপানশন বাল্ব এবং ৪ থেকে ১ ইভাপোরেটর। তাহলে ১ থেকে ২ কম্প্রেসর ওয়ার্ক, এখানে আবারও সেই একই কথা যে প্রেসার বৃদ্ধি পাবে এবং এনথালপির পরিমাণও বৃদ্ধি পাবে। এবং ২ থেকে ৩ এখানে এই কন্ডেন্সারের টুকু দ্বিতীয় সাইকেলের ইভাপোরেটরের সংস্পর্শে আসবে এবং এখানে ক্যাসকেড কন্ডেন্সার হিসেবে এটি পরিচিত। অর্থাৎ ২ থেকে ৩ ইভাপোরেটর, ২ থেকে ৩ কন্ডেন্সার দ্বিতীয় সাইকেলের ইভাপোরেটর হতে তাপ গ্রহণ করবে এবং দ্রুত ঠান্ডায় পরিণত হবে। এবং এখানে প্রেসার ঠিক থাকলেও পরবর্তীতে এনথালপির পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, ৩ থেকে ৪ এ এসে প্রেসার আবারও ড্রপ করবে, অর্থাৎ এক্সপানশন বাল্ব হয়ে প্রেসার নিম্নগামী হবে এবং এনথালপির পরিমাণ স্থির থাকবে। এবং ৪ থেকে ১ এখানে সর্বনিম্ন আমরা লো টেম্পারেচার পাবো। তা আমরা আশা করি এরকম যদি একাধিক আরো স্টেজ বৃদ্ধি পায় বা 3 স্টেজের জায়গায় 4 স্টেজ হয়, তাহলে আমরা এ, বি, সি এখানে আরেকটি দেখিয়ে সেখানে ডি চিহ্নিত করতে পারবো। এবং সর্বশেষ এই এস সাইকেলের ভিতরেই সর্বনিম্ন তাপমাত্রা আমরা এখানে পেয়ে থাকবো। তাহলে পাশেই আবার একটি টিএস ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো আশা করি 2 স্টেজের ভিতরে যে টিএস ডায়াগ্রাম দেখেছো, ঠিক একইভাবে এখানেও টিএস ডায়াগ্রাম। তারপরও আমি একটু বলি যে ৯ থেকে ১০ এখানে হবে, এটা হলো কম্প্রেসরের কাজ, কম্প্রেসর ওয়ার্ক। ৯ থেকে ১০ এখানে কি হবে, টেম্পারেচারের পরিমাণ বাড়বে। অর্থাৎ আমরা জানি যে যখনই তাপমাত্রা বৃদ্ধি পায় তখনই প্রেসার বৃদ্ধি পায়, অথবা যখনই প্রেসার বৃদ্ধি পাবে তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটা আমরা
জানি তাপমাত্রার সঙ্গে চাপের একটি সম্পর্ক আছে। চাপ বৃদ্ধি পেলেই তাপমাত্রা বৃদ্ধি হবে। অর্থাৎ ৯ থেকে ১০ এখানে কম্প্রেসর ওয়ার্ক, এখানে উচ্চ চাপে এবং যেহেতু হিমায়ককে প্রেরণ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার টেম্পারেচার বৃদ্ধি পাবে। অর্থাৎ এই উপরের দিকে এই চিহ্নটা হলো টেম্পারেচারের চিহ্ন। এখান থেকে ১০ থেকে ১১ একটু প্রেসার টেম্পারেচার ড্রপ হবে। টেম্পারেচার ড্রপ হয়ে এবং পরবর্তীতে আ ১১ পর্যন্ত, অর্থাৎ এই কনডেন্সার পর্যন্ত, কনডেন্সার যে ওয়ার্কটা আছে এখানে, ১০ থেকে ১১ পর্যন্ত এখানে কি হবে, এন্ট্রপির পরিমাণটা কমে যাবে, এন্ট্রপির পরিমাণ কমবে এবং টেম্পারেচার স্থির থাকবে। যেহেতু প্রেসার এই যে ১০ থেকে ১১ এখানে প্রেসার যেমন স্থির আছে, এই জন্য টেম্পারেচারও মোটামুটি স্থির থাকবে। এবং আহ, আহ, ১১ থেকে ১২, ১১ থেকে ১২ এখানে যখন আহ, আসবে, অর্থাৎ ১১ থেকে ১২ হলো এক্সপানশন বাল্বের কাজ বা এক্সপানশন ডিভাইসের কাজ। ১১ থেকে ১২ এখানে যখন আসবে তখন এন্ট্রপির পরিমাণ একটু বৃদ্ধি পাবে, টেম্পারেচার একেবারেই কমে যাবে, একেবারেই কমে যাবে। অর্থাৎ ১২ থেকে ৯ এখানে আসার পরে এই ইভাপোরেটরের অংশে, অর্থাৎ এখানে যে কাজটা হবে ১২ থেকে ৯ ইভাপোরেটর যে কাজ করবে, এখানে ঠান্ডা হবে ১২ থেকে ৯। এখানে এন্ট্রপির পরিমাণ আবারও বৃদ্ধি পাবে এবং ৯ থেকে ১০ আবার সেই কম্প্রেসর ওয়ার্ক। এবং ঠিক একইভাবে বি সাইকেল, যেটা বি সাইকেল ডট ডট চিহ্ন দেওয়া, তাহলে সেই একইভাবে ৫ থেকে ৬ কম্প্রেসর ওয়ার্ক, ৬ থেকে ৭ পর্যন্ত হলো কন্ডেন্সার। এখানে এই কন্ডেন্সারটি হলো ক্যাসকেড কন্ডেন্সার। লাল চিহ্নিত যে ডট চিহ্নটি দেওয়া আছে, এটি হলো ক্যাসকেড কন্ডেন্সার। তাহলে ৫ থেকে সরি ৬ থেকে ৭ পর্যন্ত হলো ক্যাসকেড কন্ডেন্সার। এখানে তাপ বিনিময় হবে, অর্থাৎ সি সাইকেলের সঙ্গে বি সাইকেলের এখানেই তাপের বিনিময় ঘটবে। অর্থাৎ এখানে একটি হিট এক্সচেঞ্জার হিসেবেও আমরা বলতে পারি যে কাজ করবে। তাহলে ৭ থেকে ৮ আবারও এন্ট্রপির পরিমাণ একটু বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা অনেকাংশেই কমে যাবে। তাহলে ৮ থেকে ৫ এটি হলো ইভাপোরেটর। ৮ থেকে ৫ এখানে তাপমাত্রা ইন্টারমিডিয়েট, অর্থাৎ আহ, মধ্যবর্তী একটি তাপমাত্রা আমরা নিম্ন তাপমাত্রা পাবো, মধ্যবর্তী নিম্ন তাপমাত্রা পাবো। তাহলে ৫ থেকে ৬ আবার সেই কম্প্রেসর ওয়ার্ক। তাহলে এইভাবে ৬, ৭, ৮ এবং ৫ এইভাবে সাইকেলটি পূর্ণ হবে। এবং সর্বশেষ এ সাইকেল, অর্থাৎ ১, ২, ৩, ৪ এখানে আমরা বলবো যে আবারও সেই একই কথা, যে ১ থেকে ২, ১ থেকে ২ এটি হলো কম্প্রেসর ওয়ার্ক। কম্প্রেসর ওয়ার্ক এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এখানে তাই দেখানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং ২ থেকে ৩ এখানে তাপমাত্রা একটু কমে, সামান্য একটু কমে পরবর্তীতে স্থির অবস্থায় থেকে কন্ডেন্সার, এই কন্ডেন্সারটি হলো ক্যাসকেড কন্ডেন্সার। এখানে দ্বিতীয় সাইকেলের ইভাপোরেটর সংস্পর্শে আসবে এবং তাপের বিনিময় ঘটবে এবং এটা আরেকটি ক্যাসকেড কন্ডেন্সার, অর্থাৎ হিট এক্সচেঞ্জারও বটে। ২ থেকে ৩ পর্যন্ত আসার পর ৩ থেকে ৪, অর্থাৎ এখানে এক্সপানশন বাল্ব হয়ে যখন তাপমাত্রা নিম্নগামী হবে, নিম্নগামী হওয়ার ফলে টেম্পারেচার কমে যাচ্ছে এবং অল্প পরিমাণ এন্ট্রপি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্সপানশন বাল্ব হয়ে ৪ নম্বর পয়েন্টে আসবে। ৪ থেকে ১ এখানে অতি নিম্ন তাপমাত্রা, অর্থাৎ অত্যন্ত নিচু তাপমাত্রা এখানে পাওয়া যাবে। অর্থাৎ ৪ থেকে ১ এই ইভাপোরেটরের লাইনে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আমরা পাবো এবং ৪ থেকে ১ এটি হলো ইভাপোরেটর লাইন। ১ থেকে ২ এটি হলো আবারও সেই কম্প্রেসর ওয়ার্ক। তো আশা করি তোমরা এই সাইকেল থেকে পিএইচ ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দুটোই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ক্যাসকেড সিস্টেম ব্যবহারের সুবিধাসমূহ। ক্যাসকেড সিস্টেমের ২ বা ততোধিক হিমায়ন চক্র দুইটাই সহজ এবং সরল। অর্থাৎ এখানে একাধিক যে সিস্টেম ব্যবহৃত হচ্ছে তা দুইটাই সহজ এবং সরল। আর যে হিমায়ক শূন্যতায় চালাতে হয় তা নিম্ন তাপমাত্রার ধাপে এবং হিমায়কের ঘনীভবন চাপ কম, সেটা উচ্চ ধাপে ব্যবহার করা যায়। যেহেতু প্রতিটি চক্র পৃথকভাবে পরিচালিত হয়, সেহেতু পিচ্ছিলকরণের কোনো সমস্যা হয় না। উচ্চতর হিমাঙ্কের হিমায়ক উচ্চ ধাপে এবং নিম্নতর হিমাঙ্কের হিমায়ক নিম্ন ধাপে ব্যবহার করা হয়। তরল হিমায়কের সাথে ইন্টারকুলিং ব্যবহারে অধিক দক্ষতা পাওয়া যায়। নিম্ন স্ফুটনাঙ্ক, অধিক ঘনত্ব ও উঁচু চাপের কম্প্রেসরে খুব বেড়ে যায়। একাধিক
হিমায়ক ব্যবহার করা হয়, লুব্রিকেটিং ভালো হয়, দক্ষতা বেশি, গঠন প্রণালীও সহজ। তো এই হলো আমাদের সুবিধাসমূহ। এরপর আছে কম্প্রেসর লুব্রিকেটিং তেল নির্বাচন। তো কম্প্রেসর অয়েল বা লুব্রিকেটিং তেল হলো কম্প্রেসরের প্রাণ। অর্থাৎ কম্প্রেসরকে ভালো রাখতে হলে বা তাকে সঠিকভাবে কাজ করার সুযোগ দিতে হলে অবশ্যই তাকে লুব্রিকেটিং অয়েল দিতে হবে। কম্প্রেসরের আয়ুষ্কাল নির্ভর করে কম্প্রেসরের অয়েলের উপর, তাই সঠিক তেল নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এই জন্য যে সকল গুণাগুণ গুরুত্বপূর্ণ সেগুলো হলো রাসায়নিক দৃঢ়তা, সান্দ্রতা, প্রবাহমানতা, ক্লাউড পয়েন্ট, ফ্লুক পয়েন্ট, ফ্লুক প্রবাহে প্রতিরোধ ক্ষমতা, হিমায়কের সাথে বিক্রিয়া। অর্থাৎ এই সমস্ত গুণাগুণ যদি থাকে তাহলেই আমরা বলবো যে সেই অয়েলটি ভালো। রাসায়নিক দৃঢ়তা থাকতে হবে, সান্দ্রতা থাকতে হবে, প্রবাহমানতা থাকতে হবে, ক্লাউড পয়েন্ট ঠিকমতো থাকতে হবে, ফ্লুক পয়েন্ট থাকতে হবে, ফ্লুক প্রবাহের প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, হিমায়কের সাথে কোনো রকমের বিক্রিয়া করা যাবে না। তাপমাত্রার সাথে ভিসকোসিটির একটা সম্পর্ক আছে। সকল সাধারণ বৈশিষ্ট্য ও গুণাগুণকে প্রাধান্য দেওয়ার পর তেল নির্বাচনে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো কম্প্রেসরের প্রকার ও গঠন, হিমায়কের ধরন, ইভাপোরেটরের তাপমাত্রা, কম্প্রেসরের ডিসচার্জ তাপমাত্রা ইত্যাদি। কম্প্রেসরের গঠনের উপর নির্ভর করে তেল ঘন বা পাতলা হবে এবং কি কি উপাদানের তৈরি হবে। হিমায়কের উপর তেলের উপাদান নির্ভর করে। তেলের সাথে গ্যাস মিশবে কি মিশবে না বা অন্য কিছুতে রূপান্তর হবে কিনা তা বিবেচ্য বিষয়। ইভাপোরেটরের তাপমাত্রার উপর নির্ভর করে ভিসকোসিটি নম্বর। তাপমাত্রার প্রভাবে ভিসকোসিটি পরিবর্তিত হয়। আবার কম্প্রেসরের ডিসচার্জ তাপমাত্রায় তেল পুড়ে যায় কিনা তাও বিবেচ্য বিষয়। তো এখানে একটি ম্যাথমেটিক্যাল টার্ম দেখানো হয়েছে, অর্থাৎ নিম্নলিখিত যে ডাটাগুলো আছে, ডাটা সমূহ ওয়াটার ইন্টারকুলার একটি টু স্টেজ অ্যামোনিয়া কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের কন্ডেন্সিং প্রেসার দেওয়া আছে 14 বার, ইভাপোরেট প্রেসার 2 বার, ইন্টারকুলার প্রেসার 15 বার, ইভাপোরেট লোড 20 টন অফ রেফ্রিজারেশন। যদি ডি সুপারহিটেড বাষ্প ও সাবকুলড তরল হিমায়ক এর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে বের করতে হবে 1 নাম্বার সিস্টেম পরিচালনার জন্য প্রয়োজনীয় পাওয়ার, 2 নাম্বার সিস্টেমের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অর্থাৎ কোপ। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে আমরা যদি সেগুলো একটু বলি, যে দেওয়া আছে কন্ডেন্সারের যে কন্ডেন্সিং প্রেসার অর্থাৎ পিসি 14 বার, ইভাপোরেটর প্রেসার পি 2 বার, P2 সমান P3 সমান 5 বার। এখানে দেওয়া আছে Q সমান 10 টিআর, T3 সমান T6 সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ইন্টারকুলার সহ একটি টু স্টেজ কম্প্রেসর সিস্টেমের পিএইচ ডায়াগ্রাম এখানে নিচে দেওয়া আছে। এখানে একটি পিএইচ ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এই পিএইচ ডায়াগ্রাম থেকে আমরা বা চার্ট থেকে যে সমস্ত তথ্যাদি পাই বা পাবো সেগুলোর মধ্যে হলো H1 1420 কিলো জুল পার কেজি, S1 5.62 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, H3 হলো 1510 কিলো জুল পার কেজি, S3 5.24 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, H4 1672 কিলো জুল পার কেজি, HF6 অর্থাৎ H6 সমান H7 সমান 323 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন কেজি। H2 হলো H2 হলো 1550 কিলো জুল পার কেজি। তাহলে সিস্টেম পরিচালনার জন্য যে সমস্ত সূত্র আছে তার মধ্যে হলো আমরা সিস্টেম পরিচালনার জন্য প্রয়োজনীয় যে পাওয়ার সেটা আমরা জানি যে সিস্টেম প্রবাহিত হিমায়কের ভর সমান m সমান 210 কিউ ডিভাইডেড H1 মাইনাস Hf6 অর্থাৎ H6 ও বলা যায়। অর্থাৎ এর মানগুলো যদি আমরা বসাই 210 গুণন 10 ডিভাইডেড 1420 মাইনাস 323 অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.91
কেজি পার মিনিট। তাহলে উভয় কম্প্রেসরের মোটকৃত কাজ হলো m h2 মাইনাস h1 যোগ h4 মাইনাস h3, অর্থাৎ এদের মানগুলো যদি আমরা বসানোর পরে আমরা যে মানটা পাবো তার মান হলো কম্প্রেসর মোটকৃত কাজ হলো 557.7 কিলোজুল পার মিনিট। তাহলে আমরা একটা সূত্র জানি, প্রয়োজনীয় পাওয়ার সমান P সমান W বাই H, অর্থাৎ W হলো কম্প্রেসর মোটকৃত কাজ আর H হলো সময়। তাহলে আমরা এখানে যেহেতু মিনিটে পেয়েছি, অর্থাৎ W এর মান 557.7, এটি বসানোর পরে 60, অর্থাৎ মিনিট বা আওয়ার 60 দ্বারা ভাগ দিলে যে মানটা পাওয়া যাবে এটি হলো 9.3 কিলোওয়াট। এটি একটি আনসার। আর দ্বিতীয় ক্ষেত্রে কোপের পরিমাণ চাওয়া হয়েছে। আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট অর্থাৎ RE সমান 210 কিউ। তাহলে 210 ইন্টু কিউ এর মান হলো 10, অর্থাৎ 2100 কিলোজুল পার মিনিট। তাহলে আবার আমরা এটাও জানি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সমান হলো রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ হলো কম্প্রেসর ওয়ার্ক, মোট কৃত কাজ, কম্প্রেসর মোট কৃত কাজ, অর্থাৎ 2100 ভাগ হলো 557.7, অর্থাৎ 3.76। তো এটি হলো তার উত্তর। তাহলে এখানে যে সম্ভাব্য প্রশ্নসমূহ আছে সেগুলোর মধ্যে হলো নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে ক্যাসকেড সিস্টেমের গুরুত্ব। 2 নম্বর হলো টু স্টেজ ক্যাসকেড সিস্টেম বলতে কি বোঝায়। 3 নাম্বার 3 স্টেজ ক্যাসকেড সিস্টেমের ফ্লো ডায়াগ্রাম ও পিএইচ ডায়াগ্রাম অঙ্কন করো। 4 নাম্বার ক্যাসকেড সিস্টেম ব্যবহারের অসুবিধাসমূহ আলোচনা করো। তো এখানে আশা করি এই অংশগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে। তো এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetivet.com অথবা অনলাইন টিভেট। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।